14 ফেব্রুয়ারি, সময়টা 2020 সাল। ঘড়িতে সময় তখন সকাল 9টা বাজে 35 মিনিট। আমি তাসনিমার পথ আটকে দাঁড়াই। ভ্যালেন্টাইন্স ডে, তাই উদ্দেশ্য করে তাসমিয়াকে প্রপোজ করা। ফটাফট লাল গোলাপ তার দিকে এগিয়ে চোখ বুজে বলে ফেললাম, আই লাভ ইউ। আমি ছোটোবেলাতে অনেক দুষ্টু ছিলাম, অনেক লাফালাফি ঝাপাঝাপি করে আমার দিন কাটতো। তাই আমার দাদি আমাকে বলতো আমি নাকি অল্প বয়সেই খুব পেকে গেছি। এলাকায় সারাদিন তাণ্ডব চালানোই ছিল আমার কাজ। চেয়ারম্যানের ছেলে থাকায় কেউ কিছু বলতে পারতো না। অমুক পেয়ারা গাছে পেয়ারা সব উধাও, তমুকের আম গাছের রাত পেরিয়ে সকাল হতেই আম নাই, অমুক বাড়ির টিনের চালে মাঝরাতে ইটের ঢিল পড়েছে, তমুকের কবুতরের বাচ্চাগুলো চুরি হয়েছে। পরের দিন খবর আসছে বিজয়সহ আরও ছেলেপেলেরা পিকনিক করছে কবুতর ভুনা দিয়ে। এলাকায় সপ্তাহে 2-3টা বিচার সালিশ ডাকলে আসামি আমার বন্ধুরাই হতো, আর আমি তেঁতুল গাছের ডালে বসে মজা নিতাম। 7 বছর বয়স থেকেই এত লীলা করে বেড়াচ্ছি, তাতে সকল মানুষ আমার প্রতি বিরক্ত ছিল। শুধু বিরক্ত না, মহা বিরক্ত ছিল আর অসন্তুষ্ট ছিল। আবেগ অনুভূতির ব্যাপারে ছিলাম বড্ড কাঁচা। মানুষকে কষ্ট পেতে দেখলে মনের ভিতর কেমন জানি পৈশাচিক আনন্দ হতো, আমার বলার বাহিরে। দাদি আমাকে সে সব সময় কটা করে বানর বলে ডাকতো। আমার কটামিগুলো অন্য সব বাচ্চারা, অন্য বালকদের মতো ছিল না। আমার প্রত্যেকটা কটামের জন্য পরিবারসহ এলাকার মানুষদের বেশ ক্ষতি হয়ে যেত, আর আমি তাতেই মহা আনন্দ পেতাম। আমার এইসব স্বভাবের জন্য অভিশাপ কতজন যে দিয়েছে কে জানে। সে অভিশাপের বোঝা বইতে বইতে আজ এ অবধি পৌঁছেছি। আবেগহীন ঘাস সারা ছেলেটা আজ এ বয়সে কতটা আবেগপ্রবণ। সকল জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া, একটা কোমল হৃদয় ভেঙে চুরমার করে দেওয়া ছেলেটা আজ কতটা অসহায়ত্বের শিকার, কতটা আবেগপ্রবণ, কতটা ভেঙে গুঁড়িয়ে গেছে তা কি এলাকার সব মানুষ জানে? জানলেই বা কী হবে? নিয়তির খেলা যে বড্ড ভয়ানক। প্রকৃতি বড্ড নির্দয় ভাবে প্রতিশোধ নেয়। যে পরিবর্তন সে আনতে চেয়েছিল সে পরিবর্তন তো ঠিকই এলো, কিন্তু সঠিক সময়ে এলো না। এর পিছনে যার অবদান সে কি জানতে পারবে না? দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা দিতে জানে না। মানুষ দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানে না। সে সময় হেসে উড়িয়ে দিলেও আজ বুকের ভিতর পোড়ায় সেই কথাগুলো। যাই হোক, আসল কথায় আসি। সবে ক্লাস 9-এ পা দিয়েছি তখন। পুরো জানুয়ারি মাস একদম ক্লাস করিনি, কিন্তু ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 13 তারিখ অবধি একটা দিনও ক্লাস মিস দেইনি। অবশ্য আর একটা অদ্ভুত জিনিসও ঘটেছে আমার সাথে। শুধু আমার সাথে না, আমার পুরো এলাকার মানুষ ও আমার পরিবারের সাথে। প্রথমত আমি এলাকার তাণ্ডব কমিয়ে দিয়েছিলাম। দ্বিতীয়ত 13 দিন যাবৎ আমি বই নিয়ে বসতাম, ক্লাসের সব পড়া কমপ্লিট করেই ঘুমাতাম। 13 দিন স্যাররাও আমার প্রতি বেশ সন্তুষ্ট। এর পিছনে বড় অবদান হলো তাসমিয়া। ওকে দেখার নেশায় আমি ক্লাসে উপস্থিত থাকতাম। আমি ক্লাস করেছি ঠিকই, কিন্তু স্যার ম্যাম কী পড়িয়েছে কিচ্ছু জানি না, কারণ আমি ক্লাসে উপস্থিত ছিলাম ঠিকই, তবে আমার মন, মস্তিষ্ক, চোখ সবটাই ছিল স্থির তাসমিয়ার দিকে। যখন পড়া ধরতো, রাতের মুখস্থ পড়াগুলো গড়গড় করে বলে দিতাম, এতেই কাজ হয়ে যেত। ছুটির পর ক্লাসের ফার্স্ট বয়ের থেকে কি পড়া দিয়েছে সব টুকে নিতাম। আমার মনে হয় এই 13 দিনে আমি তাসমিয়ার পা থেকে মাথা অবধি যেভাবে মুখস্থ করেছি, ওর নিজের মা বাবাও বোধ হয় ওকে জন্মের পর থেকে নিয়ে আজ অবধি আগাগোড়া এভাবে দীর্ঘ সময় নিয়ে দেখেনি। ক্লাসের সবচেয়ে ভদ্র এবং শান্তশিষ্ট তাসমিয়া সবচেয়ে সুন্দরীও বটে। গোলাপি ফর্সা গায়ের রং, চুলগুলো ক্লাসের বাকি মেয়েদের থেকে অনেকটাই লম্বা ছিল। রোজ লম্বা বেনুনি করে আসতো। বেনুনির শেষের অংশে ফুলওয়ালা রাবার বাঁধা থাকতো। সাদা ড্রেসটায় কালো লম্বা চুলগুলো কি মারাত্মকই না লাগতো। তার থেকেও বেশি আকর্ষণীয় লাগতো সামনের চুল ফোলানোটা। কপালের কুচি চুলগুলো লেপ্টে থাকতো, উফ অস্থির। মুখের গড়নটা ছিল একদম আকৃতি কক্করের মতন। চোখগুলো বড় না হলেও ছোট ছিল, ভুরু চিকন পাতলা ছিল, নাকটা ছিল চোকা, ঠোঁট জোড়া ছিল লাল গোলাপি। মোট কথা আহামরি সুন্দরীই ছিল সে। বাকি মেয়েরা সারাক্ষণ পাখির মতো কিচিরমিচির করত, কিন্তু সে একদিকে যেমন চুপচাপ স্বভাবের, অন্যদিকে মারাত্মক লেভেলের নম্র ভদ্র ছিল।
ভয়েসটা ছিল একদম কোকিলের সুরের মতো, একদম 5-6 বছরের বাচ্চা টাইপের ভয়েস। স্যারদের পড়া দেওয়ার সময় তার ভয়েসটা শোনার ভাগ্য হয়েছিল তখন, নয়তো চুপচাপ ছিল, পড়াশোনায় না থাকলে তাকে দেখার ভাগ্য হতো না আর, তার ভয়েস শোনার ভাগ্য হতো না আর, আমার স্কুল জীবনের প্রেমটাও সফল হতো না। সত্যি কি সফল? প্রণয় ঘটলেই কি প্রেম ভালোবাসার সফলতা পায়, নাকি প্রণয়েরও প্রয়োজন? যাকগে, তারপর বলি। তাসমিয়া চুপচাপ এসে ক্লাসে বসতো, স্যারদের পড়া মনোযোগ সহকারে শুনতো, ক্লাস শেষে সোজা গেটের সামনে চলে যেত, কখনো অটো কখনো রিকশায় করে বাসায় চলে যেত। আমি 13 দিন ওকে ক্লাস থেকে শুরু করে বাসা অবধি পৌঁছানোর সময়টা ফলো করেছি। সেসব ওর জানা ছিল না, থাকবে কি করে, আশেপাশের কোনো দিকে তার খেয়াল থাকলে না জানবে। তারপর এসে গেল 14ই ফেব্রুয়ারি। তাকে প্রপোজ করার পর সে মিনমিনে স্বরে বলল, এসব কি বলো বিজয়? তুমি তো আমার ক্লাসমেট, বন্ধু, আমরা একসাথে পড়ি। আমাদের মধ্যে এসব কিছু না আনাই ভালো। তাছাড়া আম্মু বলছে কোনো ছেলে প্রপোজ করলে আমি যাতে কখনো অ্যাকসেপ্ট না করি, তাই আমি তোমার প্রপোজ তোমাকে ফিরিয়ে দিলাম। আমি তখন বুদ্ধি করে বললাম, আচ্ছা ফেরত দিলা? কিভাবে ফেরত দিলা? আমি যে কষ্ট করে আই লাভ ইউ বললাম, এখন এটা কি করে ফেরত দিছো? আমার কথা শুনে তাসমিয়া চোখ পিটপিট করছে, চেয়ে দেখলো আমার দিকে। বুঝলাম মেয়েটা বোকাশোকা, তাই আবার বললাম, আমার আই লাভ ইউ আমাকে ফেরত দাও, নয়তো ক্লাসে যেতে দিব না। ক্লাসের আর 10 মিনিট আছে, তাড়াতাড়ি ফেরত দাও। তাসমিয়া কাঁদো কাঁদো হয়ে বলল, কি বলো বিজয়, কিভাবে ফেরত দিব? তুমি আমাকে যেতে না দিলে আম্মুকে বলে দিব। আমিও বললাম, আই লাভ ইউ তোমাকে ফেরত দিতেই হবে, না দিলে আমিও আব্বুকে বলে দিব। আমার আব্বুকে তো চিনো, এই এলাকার চেয়ারম্যান, তোমাকে এক ধমক দিয়ে কাঁপিয়ে তুলবে। আমার কথাগুলো শুনে তাসমিয়া মুখটা কান্নার ভঙ্গি করলো আর বলল, কিভাবে? আমি বললাম, চোখ বুঝে আই লাভ ইউ বলো, বলে দাও, আমি নিয়ে চলে যাই। তাসমিয়া সত্যি তাই করলো, আমিও সরে দাঁড়ালাম। সেদিনের পর বেশ কিছুদিন চলে যায়। মার্চ মাসের প্রথম সপ্তাহে আমার আব্বা আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দেয়। নতুন ফোন পেয়ে আমার তখন উড়াউড়ি অবস্থা। এক বড় ভাইকে দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলিয়ে নিলাম। বড় ভাইয়ের পরামর্শে ফেসবুকে অহরহ মেয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে লাগলাম। অ্যাকসেপ্ট করতে না করতেই আলাপ জুড়ে দিলাম। বয়সে বড়, বয়সে বাজ বিচার নাই, যার তার সাথে কথা বলা শুরু করলাম। বয়সটাই ছিল রঙিন চশমা পরে দেখার মতো বয়স। যা দেখি তাই ভালো লাগতো, যাকে দেখতাম তাকেই ভালো লাগতো। অবশ্য তাসমিয়া আলাদা ছিল আমার চোখে। সত্যি বলতে প্রথম ফোন পেয়ে তাসমিয়ার বিষয়টা আমার মাথা থেকে চলেই গিয়েছিল। বেশ কয়েকদিন স্কুলও মিস দিয়েছিলাম, কিন্তু পরের মাসে বন্ধু জায়েদ বাইক কিনে ফেলল। ফোনের নেশা কেটে বাইকের নেশা লাগলো। আব্বার কাছে আবদার করতেই আমাকে জানালো এসএসসি পরীক্ষার পর আমাকে বাইক কিনে দিবে। বাইকের নেশা এতটাই প্রখর হয়ে গিয়েছিল যে জুনায়েদের সাথে সম্পর্ক আরও পাকাপোক্ত করলাম, ওর সাথে চলাফেরা বাড়িয়ে দিলাম। একদিন জুনায়েদ এসে বলল, বিজয়, স্কুল ছুটির পর এক মেয়েকে ফলো করতে আমাকে হবে। ঝুলিয়ে দিল। বাইক নিয়ে মেয়েটার পিছে পিছে ছুটতে হবে, মেয়ের বাড়ি কোথায় তাই জানতে হবে। আমি ওর কথায় এক কথায় রাজি হয়ে গেলাম, কারণ সব নেশার বড় নেশা মেয়ে নেশা। তখন যা মনে করতাম তাই আর কি, বড় ভাইদের থেকেই সব শেখা। জুনায়েদ আর আমি স্কুল ছুটি হতেই বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। জুনায়েদ আঙ্গুলের ইশারা করতেই আমি ওর ইশারার দিকে তাকালাম। তাসমিয়া সেই মিষ্টি মুখটা দেখতেই আমি চমকে গেলাম। জুনায়েদের দিকে তাকালাম, জুনায়েদ যে তার প্রতি আকৃষ্ট বেশ বুঝলাম। বাইক স্ট্যান্ড করে পিছনে বসলাম। ওটা তো তাসমিয়া, আমার গার্লফ্রেন্ড। জুনায়েদ যেন চমকে গেল, পিছন ঘুরে চেয়েও পারল না। সামনে আগাতে লাগলো, তবে স্পিড একটু কমিয়ে দিল। বিষময় গলায় বলল, কি বলিস? ঘটনা আমি সত্যি কোনো নাকি? প্রকার ভনিতা ছাড়াই বললাম, একদম সত্য। তুই ওকে জিজ্ঞাসা করিস 14ই ফেব্রুয়ারিতে ও আমাকে আই লাভ ইউ বলেছে কিনা। জুনায়েদ বিশ্বাস করলো, আমিও স্বস্তি পেলাম।
সেদিন তাসমিয়ার বাসায় রাস্তা অবধি গেলাম, তাসমিয়াকেও দেখতে আসলাম। পরের দিন সকাল সকাল স্কুলে এসে তাসমিয়ার জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু মেয়েটা এলো 9:40-এর দিকে। ক্লাসে ঢোকার পথে পথ আটকে দাঁড়ালাম। তাসমিয়া অবাক হয়ে আমার দিকে তাকাতেই বললাম, তোমার নাম্বারটা দাও, পথ ছেড়ে দিব। তাসমিয়া বেশ বিরক্ত হলো বুঝলাম, তবুও সে সময় এসবের ধার আমি ধারতাম না। পুরোই থ্রেট দিয়ে বললাম, নাম্বার না দিলে স্কুলের সবাইকে বলে দিব তুমি আমাকে আই লাভ ইউ বলছো, বেহায়া মেয়ে মানুষ তুমি। তাসমিয়ার চোখ দুটো পানিতে টলমল হয়ে গেল, কান্না করে দিবে প্রায়। মিনমিনে স্বরে বলল, আমার মোবাইল নাই বিজয়, তুমি এমন করো কেন? তুমি তো আই লাভ ইউ ফেরত চাইছো। আমি বললাম, আমি ফেরত চাইছি তার কোনো প্রমাণ আছে? আর মোবাইল নাই সমস্যা নাই, তাহলে আমার নাম্বার নিয়ে যাও, যার মোবাইল আছে তারটা দিয়েই ফোন দিও সময় করে। বোকা মেয়েটা বুদ্ধি করে বলতেও পারলো না যে সে আই লাভ ইউ বলছে, তারও তো কোনো প্রমাণ নাই। আমি ওর সামনে মুচকি মুচকি হাসতে লাগলাম। যাক গে সেসব কথা। তাসমিয়া ভয় কণ্ঠে বলল, আম্মু আমাকে বকা দিবে। আমি বললাম, চুপি চুপি ফোন দিবা। তাসমিয়া অবাক চোখে চেয়ে বলল, কিভাবে? সময় কম থাকায় আমি তাড়াতাড়ি ওর ব্যাগ থেকে খাতা বের করে আমার নাম্বারটা লিখে দিলাম আর বললাম, তোমার আম্মু যখন গোসলে যাবে তখন ফোন দিবা, বা তোমার আম্মু যখন ঘুমিয়ে পড়বে তখন ফোন দিবা, না দিলে কিন্তু তোমার বেহায়াপনা সবার কাছে রুটিয়ে দিব। ওই সময় তাকে আমার 90 দশকের মেয়ের কথা মনে হচ্ছিল, আর আমি তার থেকে 10 ধাপ আগানো ছিলাম। তার মনটা এতটাই কোমলীয় ছিল, সহজেই যা খুশি বুঝিয়ে মানিয়ে নিতে পারতাম, কিন্তু আজ পুরোটাই উল্টো। পরের দিন শুক্রবার, জুম্মার নামাজ শেষে বাড়ির সামনে কাঁচা রাস্তায় এসে দাঁড়িয়েছি। ঠিক সেই সময় আমার ফোনে অচেনা নাম্বার থেকে কল এলো। অচেনা নাম্বার দেখতেই কেটে দিলাম, মুচকি হেসে গাছের আড়ালে চলে গেলাম। সেদিনেই প্রথম কোনো মেয়ের সাথে আমার ফোন আলাপ হয়। তার ভীতু কণ্ঠ শুনেই আমি বুঝেছিলাম তাসমিয়া ফোন দিয়েছে। প্রথম মা বাবা পরিবার পরিজনকে ছেড়ে লুকিয়ে আমার ফোনে কথা বলা, আর আমি প্রথম তার সাথে ফোনে কথা বলছিলাম। সেদিন আমার প্রায় 10 মিনিট 25 সেকেন্ড কথা বলা হয়। কথার শুরুতে সে বলে দিয়েছিল সে যখন কেটে দিবে আমি তখন আর কল যেন ব্যাক না করি। আমি যেন বুঝে নেই তার মা এসে পড়েছে। ঠিক তাই করলাম। পরের দিন তাকে স্কুলে দেখতে পেলাম অন্য রূপে। তার চোখে মুখে ভর করেছিল একরাশ লজ্জা। সেদিন প্রথম আমার সামনে আসার পর তার গালজোড়া টমেটোর মতো লাল বর্ণ ধারণ করেছিল। আমিও বুঝে নিয়েছিলাম যা বোঝার। তারপর থেকে তাসমিয়া মাঝে মাঝে তবুও সেই নেশায় আসক্ত হচ্ছেন। সেখানে ছেলেমেয়েরা প্রেমের নেশায় প্রথমেই যে ভালো লাগা অনুভূতি পায়, সেই নেশা কাটবে কী করে? তাসমিয়াও নেশায় পড়েছিল, তার সাথে আমিও। ও আমার কথায়, আমার মুখে, আর আমি ওর সবটায়। যাকগে, মেন পয়েন্টে আসি। আমি কখনো আগে ফোন দিতাম না, তাসমিয়াই আগে মিস কল দিত আর আমি ব্যাক করতাম। তখন আমাদের কথা 15 থেকে 16 মিনিটেই সীমাবদ্ধ ছিল। মেয়েটাকে সামনে থেকে যত চুপচাপ মনে হয়, ফোনে ততটাই চাঞ্চল্য। তার প্রত্যেকটা কথাই মুগ্ধ হয়ে শুনতাম আমি। দিন দুনিয়া ভুলে তার সাথে কথা বলতাম। সে খুব অল্প সময় দিলেও ফোন কাটার পর তার সাথে যে কয় মিনিট কথা বলেছি তা আবার নিজে নিজেই শুনতাম। আমাদের প্রথম 1 মাসের কথাগুলো অল্প সময়ের ছিল। কেমন আছো, কি করো, 3 বেলা ঠিকঠাক খাওয়া দাওয়া হয়েছে কি না খোঁজ খবর নিতাম দুজন দুজনের। তারপর টপিক সেই আনতো, এই যেমন, জানো আজ বাসায় এই কি হয়েছে, ছোট ভাই এই করেছে সেই করেছে, জানো আজ আমায় আম্মু বকছে। আমি তার কথা শুনতাম। সুখের কথা বললে সুখ পেতাম, তার হাসিতে আমার ঠোঁটে অটোমেটিক হাসি চলে আসতো। দুঃখের কথা বললে দুঃখ পেতাম, তার কষ্ট পাওয়ার কথা শুনলে বুকে কষ্ট লাগতো। কি জানি 15 বছর বয়সে এত ফিলিংস কই থেকে আসতো। আমি তেমন কিছুই বলতে পারতাম না, আমার শুনতে ভালো লাগতো। জিজ্ঞেস করার মধ্যে ভালো আছে কি না, কী করে, কি খেয়েছে, রাতে ঘুম কেমন হয়েছে, এসব বললেই সে অনেক খুশি। সময়গুলো ভালোই কাটতে লাগলো। ফোনে দুজন বেশ কথা বললেও সামনাসামনি তখন কেমন জানি কথা বলতে পারতাম না। যদি বলি প্রেম, যদি বলি ভালোবাসা,
তার শুরুটা তখন থেকেই হয়ে গিয়েছিল। আশ্চর্যজনক হলেও সত্যি আমাদের দুজনের মাঝে বেশ পরিবর্তন আসলো। সে মেয়ে, তাই তার লজ্জা পাওয়াটা স্বাভাবিক ছিল, কিন্তু লজ্জা নামক আজীব এক অনুভূতি আমারও উপর এসেও ভর করলো। ইস, কি যন্ত্রণা! তাসমিয়ার সামনে এলে আমার পাগল পাগল লাগতো, সব কিছু উলট পালট লাগতে শুরু করতো। আগে ওর সামনে গড়গড় করে কথা বলতে অসুবিধা হতো না, কিন্তু যেদিন থেকে ওর সাথে আমার ফোন আলাপ শুরু হলো, সেদিন থেকে আমি যেন কেমন হয়ে গেলাম। ও আমার চোখের দিকে তাকাতে পারতো না, আমিও সেই একই অনুভূতি শিকার হলাম। মানবজাতির মধ্যে প্রায় একটা স্বভাব খুব বেশি লক্ষ্য করা যায়, যা আমি আমার নিজের মাঝে ঠিক সময় লক্ষ্য করতে না পারলেও দেরিতে করতে পেরেছি। যেমন, নতুন বই হাতে পেলে প্রথম কয়েক মাস সেই বইয়ের খুব যত্ন নিতাম। টেবিলে বই রাখতে গেলেও এমনভাবে রাখতাম যেন একটু জোরে রাখলেই বইটা ব্যথা না পায়। অথচ কয়েক মাস পেরিয়ে গেলে নিজেই সেই বইয়ের কলম দিয়ে হুদায় দাগ কাটতাম। ফাইনাল পরীক্ষা না দিতেই বই কেটে ক্ষতবিক্ষত করতাম, মানে ছিঁড়ে ফেলতাম। কখনো নকল করার জন্য পৃষ্ঠাগুলো কেটে কেটে নিয়ে পরীক্ষা হলে গিয়েছিলাম। স্টুডেন্ট হিসেবে বইয়ের প্রতি যে একটা দরদ থাকা লাগে, সেটা আমার ছিল না, যার কারণে সফল স্টুডেন্টও হতে পারিনি। আমার এই বিশ্রী স্বভাবটা শুধু বইয়ের প্রতি ছিল না, সব বিষয়েই ছিল। নতুন থাকা অবস্থায় বেশ দরদ দিতাম, পুরনো হলেই ছুঁড়ে ফেলে দিতাম। কখনো বুঝতেই পারিনি পুরনো হলেই সব জিনিস ছুঁড়ে ফেলা যায় না। কিছু জিনিস যত পুরনো হয় ততই মহামূল্যবান ও খাঁটি হয়। ঠিক সোনার মতো, সোনা যত পুরনো হয় সোনা ততই খাঁটি হয়। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, দ্বিতীয় পার্টের জন্য আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।